শেষ মুহূর্তে জিএসটি প্রোগ্রামে আজকে আমাদের কেমিস্ট্রি প্রথম ক্লাস এবং যেখানে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটির প্রথম পর্বটা কমপ্লিট করব। ঠিক আছে, অর্থাৎ এই চ্যাপ্টারে আমাদের যত ধরনের প্রশ্ন এসেছে আমরা 4টা থেকে 5টার মতো টাইপ আমরা আজকের ক্লাসে কভার করব। তো টাইপ ভিত্তিকভাবে আমি প্রথমে একদম প্রিসাইজভাবে বেসিক জিনিসপত্র দেখব এবং এরপর ওই টপিক থেকে আসা বিগত বছরগুলোতে গুচ্ছতে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রত্যেকটা জায়গায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। অর্থাৎ আমাদের এই টপিক রিলেটেড যত ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সবই সলভ করব। তোমরা অনেকে মনে করো যে গুচ্ছ প্রোগ্রামের জন্য শুধুমাত্র বিগত বছরের জিএসটি কোশ্চেনই সলভ করতে হবে, তা কিন্তু না। কারণ বিগত বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা সকল ধরনের প্রশ্নই কিন্তু জিএসটির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ক্লাসে সেই জায়গাটাতেই ফোকাস দেওয়ার চেষ্টা করব, তবে পড়াশোনা হবে একদম প্রিসাইজ, একদম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, সো যারা যুক্ত হচ্ছে, যেহেতু কেমিস্ট্রি প্রথম ক্লাস, তো নোট খাতা বের করে ঝটপট একটু যুক্ত হয়ে যাও। আশা করছি খুব দারুণ একটা ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে গুণগত রসায়নের 50% আমরা কমপ্লিট করে ফেলবো। আমাদের সাথে অলরেডি তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করতে যাচ্ছি। ওকে, যারা যুক্ত হচ্ছ ঝটপট নোট খাতাটা নিয়ে পড়ার টেবিলে বসে যাও, এখনই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। অনেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো অলরেডি। সো এই মুহূর্ত থেকে তোমাদের নতুন প্ল্যানে একটা রিস্টার্ট করা দরকার এবং সেই রিস্টার্টের জার্নিতে শেষ মুহূর্তে জিএসটি প্রোগ্রাম দারুণ একটা সাপোর্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, তো চলো আমরা শুরু করে ফেলবো। তার আগে তোমাদেরকে একটু বলে নেই যে আজকে ক্লাসে আমরা মূলত কি কি পড়বো বা কি কি পড়তে যাচ্ছি। হ্যাঁ, কি কি পড়তে যাচ্ছে, আমরা কয়েকটা টাইপ ভিত্তিকভাবে বেশ কিছু জিনিসপত্র পড়বো। ঠিক আছে, আমরা পড়বো হচ্ছে মৌলিক কণিকা। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে মৌলিক কণিকা। এই টপিকগুলো তোমরা আগেও পড়েছো, আরো একবার পড়বো আমরা। 2 হচ্ছে মৌলের পরিচয়। কিভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করতে হয়। ঠিক আছে, 3 জানবো হচ্ছে আইসোটোপ, অর্থাৎ আইসো রিলেটেড যত টার্ম রয়েছে সবগুলা, আইসো রিলেটেড যত ধরনের টার্ম রয়েছে সেগুলা। 4 আমরা জানবো হচ্ছে পরমাণুর মডেল। পরমাণুর মডেল, এরপর হচ্ছে পরমাণুর মডেল, এরপর হচ্ছে আমরা জানবো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা, এরপর আমরা জানবো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এবং এর সাথে সাথে প্রত্যেকটা টাইপের আমরা কোশ্চেন সলভ করব। ঠিক আছে, এর সাথে সাথে প্রত্যেকটা টাইপের আমরা কোশ্চেন সলভ করব। তাহলে দেখা যাবে যে এই টপিকগুলো থেকে আসা যে কোনো প্রশ্ন তুমি যেন সলভ করতে পারো। আমি আবারও বলছি, এটাকে আমরা রিস্টার্ট বলছি। রিস্টার্ট, হ্যাঁ, রিস্টার্ট মানে কি একদম টু দ্য পয়েন্ট প্রিসাইজ পড়াশোনা করা। সব কিছু অনেকবার পড়েছো, রিভাইজ করেছো, কিন্তু চান্স পাওয়ার মতো করে পড়া হয়নি। এবার আমরা পড়বো চান্স পাবার মতো করে। ঠিক যেটুকু পড়লে, যেভাবে পড়লে চান্স পাবার জন্য তুমি আসলে পড়াশোনা করতে পারো, ঠিক সেভাবে। ওকে, তো চলো আমরা টাইপ ভিত্তিকভাবে, হ্যাঁ, আমরা কিভাবে পড়বো, আমরা টাইপ ভিত্তিকভাবে পড়বো। আমরা টাইপ ভিত্তিকভাবে পড়বো। টাইপ ভিত্তিকভাবে পড়বো। ঠিক আছে, টাইপ ভিত্তিকভাবে আমরা এই টার্মগুলো সবই শিখে ফেলবো এবং তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা এই টপিকগুলো থেকেই আমাদের বিগত বছরগুলোতে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে। এরপর বর্ণালী আছে, আয়ন শনাক্তকরণ আছে এবং দ্রাব্যতা আছে। বাকি 4টা টাইপ আছে, তেজস্ক্রিয়তা আছে, সেগুলো আমরা পরের টাইপে পড়বো। ঠিক আছে, ফাইন। তো প্রথমে চলো টাইপ 1 মৌলিক কণিকা ও মৌলের পরিচয়। টাইপ 1 মৌলিক কণিকা ও মৌলের পরিচয়।
তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি। এক পাশে শিখবো মৌলিক কণিকা, আরেক পাশে শিখবো মৌলের পরিচয়। ঠিক আছে, মৌলিক কণিকা, আরেক পাশে শিখবো হচ্ছে মৌলের পরিচয়। হ্যাঁ, ফাইন। তো এবার আসো, এ পাশে আমরা জানবো হচ্ছে মৌলিক কণিকা। তোমরা নিশ্চয়ই জানো মৌলিক কণিকা কত ধরনের, তাই না? মৌলিক কণিকা, মৌলিক কণিকা কত ধরনের, কি কিভাবে এটাকে ডেরিভেটিভস, অর্থাৎ কি কি ডেরিভেটিভস রয়েছে এগুলোর, কতগুলো ক্লাসে ভাগ করা যায়। হ্যাঁ, অলরেডি হয়তো তোমরা এটা জানো। হ্যাঁ, মৌলিক কণিকাকে অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করা হয়। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, আবার এগুলো বেসিকের জন্যও কাজ করে। হ্যাঁ, মৌলিক কণিকা অ্যাকচুয়ালি তিন প্রকার, তাই না? মৌলিক কণিকা অ্যাকচুয়ালি তিন প্রকার। তাহলে সেগুলো কি কি? একটা হচ্ছে স্থায়ী, হ্যাঁ, আরেকটা হচ্ছে অস্থায়ী, এবং অপরটা হচ্ছে কম্পোজিট। কম্পোজিট। এখন এগুলোর আন্ডারে কি কি আছে নিশ্চয়ই তোমরা জানো, অলরেডি তোমাদের পড়া হয়ে যাওয়ার কথা, তারপর আমি একবার রিভাইজ করাই দিব তোমাদেরকে। কম্পোজিট, ঠিক আছে? তো চলো এগুলোর আন্ডারে যারা যারা আছে তাদেরকে সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। ঠিক আছে, স্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ীদের মধ্যে কি কি আছে? হ্যাঁ, অস্থায়ীদের মধ্যে কি কি আছে? বোসন, নিউট্রিনো, হ্যাঁ, নিউট্রিনো, তারপর অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, এরপর আছে হলো পাইয়ন, হ্যাঁ, এরপর মেসন, আছে মিউন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, পাইয়ন, মেসন, মিউন, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই অস্থায়ী মৌলিক কণিকা। তোমরা জাস্ট নামগুলো একটু মাথায় রাখতে পারো, এগুলো তোমরা পড়েছো, জাস্ট আমি একটু ওভারভিউ করিয়ে দিচ্ছি তোমাদের। কম্পোজিটের মধ্যে কি কি আছে? কম্পোজিটের মধ্যে আছে আলফা কণিকা, আর আরেকটা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন আর আলফা কণিকা আছে। সো এগুলাই, ঠিক আছে, এগুলাই। এখন এই যে যে জিনিসপত্রগুলো তোমরা শিখছো, এই জিনিসপত্রগুলো থেকে কিন্তু প্রায় কোশ্চেন হয়। তোমরা অনেক সময় এই কোশ্চেনগুলো ভুল করো। হ্যাঁ, প্রায় কোশ্চেন হয় এখান থেকে, তোমরা অনেক সময় কিন্তু এই কোশ্চেনগুলো ভুল করো। হ্যাঁ, তো নিচের কোনটি স্থায়ী মৌলিক কণিকা, নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা, এগুলো সম্পর্কে একটু ডিটেইল আইডিয়া লাগবে তোমাদের। এগুলো সম্পর্কে একটু ডিটেইলস ধারণা লাগবে। একটা ছক পড়তে হয় বা একটা ছক রিভাইজ করেছো, ইলেকট্রনের ভর কত, নিউট্রনের ভর কত, এগুলো সম্পর্কে আরেকবার রিভাইজ করবা। এটা ডিটেইলসটা লাগবে। কেন লাগবে? কারণ এখান থেকে সরাসরি প্রশ্ন হয়। নিউট্রনের ভর কত, নিচের কোন কণিকাটি সব থেকে বেশি ভারী, নিচের কোন কণিকার ভর সব থেকে বেশি, এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই হয়। একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু যদি খেয়াল রাখো তাহলে দেখবা এই ধরনের প্রশ্ন সলভ করা তোমার জন্য খুব বেশি কঠিন কিছু হচ্ছে না। ওকে, ফাইন। এবার আসো মৌলের পরিচয়। মৌলের পরিচয় বলতে আসলে আমরা কি বুঝছি? মৌলের পরিচয় বলতে আমরা আসলে বুঝি, দেখো এক্স হচ্ছে একটা মৌল, এ হচ্ছে তার ভর, জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা, হ্যাঁ, এম প্লাস মাইনাস হচ্ছে তার চার্জ, এন হচ্ছে নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এন হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এই জিনিসপত্রগুলো একটু মার্কিং করি, এই জিনিসপত্রগুলো। এ হচ্ছে তার ভর সংখ্যা বা পারমাণবিক ভর, জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে তার চার্জের সংখ্যা, হ্যাঁ, এন হচ্ছে তার পরমাণুর সংখ্যা, এন হচ্ছে তার পরমাণুর সংখ্যা। এখন তুমি চিন্তা করো যে এখান থেকে আমরা কিন্তু চাইলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি,
আমরা কিন্তু এখান থেকে চাইলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, আমরা কিন্তু এখান থেকে চাইলে নিউট্রন সংখ্যা বের করতে পারি। যেই দুইটা আমি চলো তোমাদেরকে আরেকটু শেখাচ্ছি। ওকে, এখান থেকে কিভাবে তাইলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে পারি এখান থেকে। ওকে, নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে পারি। নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে পারি? নিউট্রন সংখ্যা বের করার উপায় হচ্ছে ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দাও, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিলেই কিন্তু নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। ভর থেকে, এই যে দেখো ভর থেকে তুমি যদি প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দাও তাইলেই তুমি পাবা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু a মাইনাস জেড, a মাইনাস জেড, ঠিক আছে, a মাইনাস জেড। সো এই ক্যালকুলেশনটা যদি তুমি করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিলে তুমি কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাবা, তাই না? সো খুবই ইজি ক্যালকুলেশন, তোমরা অনেকেই জানো এটা। আমরা চলো একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে ব্যাপারটা খুব সহজে আমরা বুঝতে পারবো। ফাইন, আমরা একটা এক্সাম্পলে যাব। ধরো এক্সাম্পলটা এরকম হতে পারে যে কোনো মৌলের ক্ষেত্রে। ধরো সালফার S2 মাইনাস, ঠিক আছে, S2 মাইনাস। তাইলে এক্ষেত্রে দেখেই বুঝতে পারছি যে এখানে 32, এখানে 16, এখানে 16। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। আমার দুটো জিনিস জানতে হবে। আমি চাইলে এখান থেকে প্রোটন সংখ্যা কত বলতে পারবো, এখানে ভর সংখ্যা কত দেখেই বলে দেওয়া সম্ভব। আমি দুটো জিনিস শিখতে চাই এখান থেকে। এক হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, আর আরেকটা হচ্ছে নিউট্রন সংখ্যা কত। ইলেকট্রন সংখ্যা কত, আরেকটা হচ্ছে নিউট্রন সংখ্যা কত। তুমি খেয়াল করে দেখো, ইলেকট্রন সংখ্যা বের করার উপায়টা কি? চার্জ মুক্ত অবস্থায় প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা, চার্জ মুক্ত অবস্থায় প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা, তাই না? চার্জ মুক্ত অবস্থায় বলেছি, কিন্তু যখন চার্জ যুক্ত -2 মানে কি, সে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই মুহূর্তে তার দুইটা ইলেকট্রন কি বেড়ে গিয়েছে না? এই মুহূর্তে তার দুইটা ইলেকট্রন বেড়ে গিয়েছে। তাহলে আগে ছিল 16 আর দুইটা অ্যাড হয়েছে, তার মানে এখন ইলেকট্রন কয়টা? 16 যোগ 2 সমান